আপনি জাতীয় সরকার, আপনি বারবার জাতীয় সরকারের কথা বলছেন, আমি একটু বলি নূর, আপনি শুনতে পাচ্ছেন কিনা জানি না, আপনাকে একটু বলি জনাব নূর, আপনাকে বিভ্রান্তি কিংবা আমি মনে করি নূর আমি একটু বলি, জাতীয় সরকারের কথা আপনি বলছেন, কিন্তু জাতীয় সরকার তো বিএনপি কে বাদ দেওয়া হবে না, কিন্তু বিএনপি জাতীয় সরকারে কেন যাবে? এখন যখন বিএনপি না যায়, আপনি তো অন্য বাম দলগুলোকে, ধরেন জুনায়েদ সাকিব ভাইকে, আপনাকে, সেটা নিলেও এটা আসলে জাতীয় সরকার হিসেবে এটা পরিপূর্ণ হবে না। তো সেটা তো একটা মানে ওদের জন্যও তো, এই সরকারের জন্যও তো এটা একটা ক্যাচ 22 মানে পজিশন, মানে ওরাও তো আসলে চাইলেও এটা কিছু করতে পারবে না। ওদের জন্য বেস্ট এখন হচ্ছে যে সবকিছু বাদ দিয়া ইলেকশন ঘোষণা করে স্টেপ ডাউন করা, যে ক্ষমতায় আসুক আসুক। কেউ কেউ বলতেছেন, আপনার কাছে কি মনে হয়? আমাকে জিজ্ঞেস করছেন? আমি নূরকে শুনে আপনার কাছে আসছি, অধ্যাপক নেত্রা। জনাব নূর। জি, জাতীয় সরকারের কি বিষয় একটু কেটে আসছিল মাঝখানে। ও, আমি বলতে চাইছিলাম যে বিএনপি ছাড়া তো আর জাতীয় সরকার হবে না, কিন্তু বিএনপি জাতীয় সরকারে যাবে কেন? বিএনপির তো জাতীয় সরকারে যাওয়ার কোনো কারণ নাই। তো বিএনপি জাতীয় সরকারে যেহেতু যাচ্ছে না, আপনিও যাবেন না, জুনায়েদ সাকিব ভাইও যাবে না, জাতীয় সরকারটা হবে কেমনি? মানে ওরা যাই করুক, এটা তো জাতীয় সরকার করার ওদের আর কোনো উপায় নাই, মানে তো ওদের ইচ্ছা অনিচ্ছার উপর ডিপেন্ড করে না যে ওরা 2টা মন্ত্রী বেশি পাওয়ার জন্য জাতীয় সরকার করে নাই। এখন আমার বিবেচনায় এবং কেউ কেউ বলতেছেন এটা যে এখন ওদের উচিত ইলেকশনটা দিয়া, কেউ কেউ মানে কি গুরুত্বপূর্ণ লোকরা, ডক্টর শাহদিন মালিক, আমি ওই দিন শুনলাম যে তারা খুব গুরুত্ব দিয়ে বলতেছেন যে এখনই তাদের ইলেকশন ঘোষণা করে তাদের স্টেপ ডাউন করা উচিত, তাদের একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত, এবং যা কিছু কাজ সব পলিটিক্যাল পার্টিরই করা উচিত। আপনি এটা নিয়ে একটু বলেন, আমরা তারপর অধ্যাপক নেত্রাকে একটু শুনবো এটা নিয়ে। না, পলিটিক্যাল পার্টিগুলো এই যে গণ অভ্যুত্থানের পূর্বে কিংবা গণ অভ্যুত্থানের পরে যে রাষ্ট্রকে নিয়ে, সমাজকে নিয়ে যে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর বাইরে, কারণ আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলো এইগুলোতে নজর দেয়নি। কারণ এই যে পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং মি, আমরা আন্দোলন করেছিলাম এই হাসিনার বিরুদ্ধে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেই আন্দোলন তো সাকসেস হয়নি, সেই আন্দোলন তো এইভাবে জনগণ ঝাঁকে ঝাঁকে নেমে আসে নাই। কাজে এখানে বুঝতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর কর্মকাণ্ডে কিছুটা আপনার জনগণের সমর্থন বা জনগণের মনমতো তারা চলতে না পারার ফলেই কিন্তু জনগণ সেখানে কিছুটা পিছিয়ে ছিল। গণ অভ্যুত্থানটা কেন হয়েছে? ছাত্র জনতা সকলের একটা সম্মিলিত ইফোর্ট ছিল। সবাই মনে করেছে যে শেখ হাসিনার পতনের পরে অন্তত বিশ্ববিদ্যালয়টা ভালো চলবে, বাজারটা ভালো চলবে, আপনার নাগরিকরা তাদের নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে। এখনকার যে রাষ্ট্র কাঠামো এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে যদি নির্বাচন এবং আইন কানুন গুলো যদি আগের মতোই থেকে যায়, তাহলে তো আওয়ামী লীগ যা করেছে পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট এর বাইরে কিন্তু করতে পারবে না এই ফ্রেমে। সেজন্য তো আমরা বারবার বলছি যে ফ্রেম পরিবর্তন করতে হবে, সংবিধানের সংস্কার প্রয়োজন, বিচার বিভাগ প্রশাসনের সংস্কার প্রয়োজন, এবং এর জন্য তো একটা সময় প্রয়োজন। এখন এটা ঠিক ওই যে আমি বলছি কেন আপনার দ্রুত ইলেকশন চাচ্ছে, যেখানে আপনি যদি লক্ষ্য করেন বিএনপির মতো বড় দল তারাও কিন্তু শুরুর দিক থেকে পরিষ্কার বলেছিল যে সরকার একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সামনে বাংলাদেশ বিনির্মাণের জন্য যতটুকু সময় লাগবে আমরা সেই যৌক্তিক সময়, তারা যৌক্তিক সময় শব্দটা ইউজ করেছে, স্পেসিফিক সময় ব্যবহার করে নাই। কিন্তু সরকারের 3 মাসের কর্মকাণ্ডে অনেকের ধারণা হচ্ছে যে সরকার ফেইলিয়র হওয়ার দিকে যাচ্ছে। সরকার যা করতেছে এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডারকে নিয়ন্ত্রণে আনতে পারে না। এখনো বিদেশিরা কনসার্ন যে এখানে নিরাপত্তা নাই, ইনভেস্টমেন্ট তো পরের কথা, এখানে ভিজিটররাও অনেকে আসতে ভয় পাচ্ছে, সাংবাদিকরাও অনেকে কভার করতে আসতে ভয় পাচ্ছে। তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। আমাদের যে রপ্তানির আপনার বড় একটা সেক্টর, গার্মেন্টস সেক্টর, যে অস্থিরতা, এই কারণে কিন্তু অনেকে বলছে যে ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থায় সরকার যদি দীর্ঘায়িত হয় তাহলে আপনার দেশে সংকট বাড়তে পারে। সেই জায়গা থেকে এখন দ্রুত নির্বাচন দিয়ে একটা ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়েই তাদের বিদায় নেওয়াটা ভালো হবে। কারণ সরকারের আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় যে নূরের বক্তব্য পরিষ্কার করছে, আমার মনে হয় নূরের বক্তব্য পরিষ্কার করছে। আমি শুধু অধ্যাপক নিত্যার মন্তব্য জানার আগে এটা বলতে চাই যে সংস্কারের কথা যেটি বলা হচ্ছে, সেই সংস্কার যদি বিএনপি বা জামায়াতের বা জামাত বিএনপি মানে যারাই ক্ষমতা আসবে, আওয়ামী লীগ ক্ষমতা আসবে না এটা বোঝা যাচ্ছে, নূর আপনারা ক্ষমতা আসবেন নাকি? মানে আমার মনে হয় আরেকটু দেরি হবে, মানে বিএনপির সাথে নিশ্চয়ই আপনারা এখন তো বিএনপি যদি ক্ষমতা আসে, এটা যদি পছন্দ বিএনপি না হয়, ও নূর তো অর্ধেক বিএনপি হয়ে গেছে, এটা একটু শুনতে চাইবো যে নূরকে তো বিএনপির ওই আসন থেকে নূরকে সহযোগিতা করতে বলা হয়েছে, সুতরাং নূর তো নিশ্চয়ই এটা পরে বলতেই পারবেন। মানে সংস্কার যদি বিএনপির পছন্দ না হয়, ওরা তো বাদ দিয়ে দিবে 2 মিনিটে, সেই সংস্কার করে লাভটা কি? নিত্যা, আপনিও কি মনে করেন কিনা যে এই মুহূর্তেই আসলে নির্বাচন ঘোষণা করা না? নূর, এটা আমরা অধ্যাপক নিত্যের কাছে শুনতে চাই। নূর, আমরা এটা অধ্যাপক নিত্যের কাছে হ্যাঁ নূর বলেন। জি জি, না আগে ম্যাডাম বলি। খালেদ ভাই, আমার বক্তব্য সবসময় স্ট্রেট ফরওয়ার্ড, যার কারণে অনেকে পছন্দ করে না। বিএনপির চিঠিটা বিষয় ছিল যে
আমার এলাকায় আমি প্রোগ্রাম করতে গিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলাম। সেটা আমি আমাদের আন্দোলনকারী একসাথে যুগপৎ আন্দোলন করেছিলাম, মানে আমার বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়েছিলাম। তার ফলে এই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য বোধহয় তারা চিঠি দিয়েছিল। এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। দ্বিতীয়ত, সংস্কারের প্রশ্নে আমি বরাবরই বলি, এই সরকার যদি এই কার্যকর সংবিধান, নির্বাচনী ব্যবস্থা এবং প্রশাসনিক সংস্কার এইবার করতে না পারে, বাংলাদেশের গত 53 বছরে হয় নাই, আগামী 53 বছর হবে কিনা সন্দেহ। কাজেই সংস্কারটা এই সরকারকে করতে হবে। সেই জন্যই বলছি যে আমরা সরকারকে সঠিক পথে রাখতে চাই। ঠিক আছে, নূর আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি, কিন্তু যদি এই সংস্কার, আমি অধ্যাপক নিত্যার কাছে প্রশ্নটা রাখতে চাই যে যদি এই সরকার এটিকে পছন্দ না করে, মানে পরবর্তী সরকার, নির্বাচিত সরকার, তাহলে তো 2 মিনিট এটি ফেলে দিবে। এই সংস্কার তো অর্থহীন আসলে, অধ্যাপক নিত্যা। হ্যাঁ, আমার মনে হয় যে আসলে আমরা যে বারবার ভুল পথের কথা বলছি, সেটা শুধু এই জায়গায় না যে সবাইকে স্পেস দেওয়া হচ্ছে না, এখানেই আসলে মূল জায়গা। যে আমার কাছে মনে হয় সংস্কারের যে মানে কমিশনগুলো হয়েছে, সংস্কারের যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বিএনপির একটা স্টেক আছে তো, এবং তারা এত বড় দল। এখন না হয় আওয়ামী লীগ যেহেতু তারা একটা গণহত্যা পরবর্তী সময়ে এক ধরনের কিছুর মধ্যে দিয়ে, শুদ্ধিকরণের মধ্যে দিয়ে যাবে বা যাবে না আমি জানি না। আমার আসলে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর মুখ থেকে এমন কিছু শুনিনি যে মনে হতে পারে যে তারা শুদ্ধিকরণের মধ্যে দিয়ে যাচ্ছেন। কারো কোনো রিমোর্স বা কোনো মানে এই পুরো বিষয়টাতে তাদের কোনো অনুশোচনা আছে এরকম আমার মনে হয় নাই। এ বাদ দিয়ে আসলে তাদের পক্ষে তো আসলে এই প্রক্রিয়া আসা কঠিন। কিন্তু ওনাদেরকে বাদ দিয়ে যদি আমি দেখি বিএনপি এবং জামাত এবং অন্যান্য যে সমস্ত দল রয়েছে, সেই দলগুলো, নূরদের দল ইনক্লুডিং, এবং ধরা যাক বামপন্থী দলগুলোও রয়েছে, এদের প্রত্যেকের সাথে আমার কাছে মনে হচ্ছে সংস্কার প্রক্রিয়া বলেন, বিভিন্ন জায়গায় পদ দেয়া বলেন, কোথাও একটা জায়গায় কমিউনিকেশন হচ্ছে না এই সরকারের। এবং যেহেতু কমিউনিকেশন হচ্ছে না, সেই কারণে আমাদের মনে হতে পারে যে সংস্কারটা হয়তোবা বিএনপি এসে এটাকে বাদও দিয়ে দিতে পারে। সেই সম্ভাবনা সবসময় রয়ে যাবে যদি না কিনা আমরা সংবিধানটাকে এমন পর্যায়ে সংস্কার করতে পারি, আমাদের ইনস্টিটিউশন গুলোকে এমন পর্যায়ে সংস্কার করতে পারি যে এটা আসার চাইতে ইট বিকামস কস্টলি, সো দ্যাট আমাদের ইনস্টিটিউশনাল রুলস মেনটেন করাটাই লেস কস্টলি। এরকম যদি আমরা পরিস্থিতি তৈরি করতে না পারি, তাহলে তো অবশ্যই এই সংস্কার বাতিল হয়ে যাবে, বা অন্য যে কোনো রাজনৈতিক দল যেই আসুক না কেন সে সেটা বাতিল করতে পারে। কিন্তু আমাদেরকে এই কারণেই এই জিনিসটাকে এমন করে তুলতে হবে যে ইনস্টিটিউশনাল নিয়ম কানুন মেনে না চলাটা যাতে করে যে কোনো মানুষের জন্য, যে কোনো পলিটিক্যাল একটা সেকেন্ড, আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল 24 এ সরাসরি দেখানো হচ্ছিল, কিন্তু চ্যানেল 24 এর টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য ওরা এখন ফিরে যাবে, কিন্তু আমরা আরো কিছুক্ষণ থাকবো, আমরা আপনার কথা শুনবো। সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। চ্যানেল 24 এর দর্শকরা নিশ্চয়ই ইউটিউবে দেখবেন আমাদের, কিন্তু 24 কে এখন আসলে খবরের জন্য ফিরে যেতে হচ্ছে। আমরা অধ্যাপক নিত্যা আপনাকে শুনছিলাম। আচ্ছা, যে জায়গাটা বলছিলাম যে এখানে আমার কাছে মনে হয় যে বিএনপি একটা যেহেতু সবচেয়ে বড় দল এখানে, তাদেরকে আমার কাছে মনে হয় এই পুরো প্রক্রিয়ার মধ্যে তাদের যে অংশগ্রহণ, সেই অংশীদারিত্বটা বিএনপির জন্য যেরকম জরুরি, আমাদের এই সরকারের জন্য সেরকম জরুরি। আমরা যেমন মনে করি, আমি ব্যক্তিগতভাবে, আমি বিশেষ করে নুরো নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, যে এই যে রাস্তাটা আমরা পার করে আসছি, আমরা একসাথে বহু জায়গায় বহু নিপীড়নের শিকার হয়েছি, এই রাস্তা পার করে এসে আমাদের কাছে আজকে এটা একটা অপরচুনিটি, বিশাল একটা সুযোগ যে আমরা আসলে আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব, যে এই ইনস্টিটিউশন গুলোকে ঠিক করা, আপনি কেউ আমাকে দায়িত্ব দেয় নাই, কিন্তু আমি মনে করি এইটা আমার দায়িত্ব, মরাল এই দায়িত্বটা আমি বোধ করি যে আমি ইনস্টিটিউশনকে আমি যে ইনস্টিটিউশনে কাজ করি, হতে পারে সেটা শিল্পকলা এবং বিশ্ববিদ্যালয়, এই দুইটা জায়গাকে ঠিক করা আমার দায়িত্ব, এবং সেই দায়িত্বটা আমি নিতে চাই এবং নিয়ে কাজ করতে চাই। সুতরাং এই যে জায়গাটা, এটা বিএনপির জন্য আছে, অন্য রাজনৈতিক দলের জন্য আছে। আমি মনে করি সরকারের সাথে এই বিভিন্ন রাজনৈতিক দলের যে স্টেক এবং যে কমিউনিকেশন, এই আন্তঃসম্পর্ক, এই কমিউনিকেশনটা তাদেরকে বাড়াতে হবে, এবং বলটা কিন্তু সরকারের কোর্টে। কারণ সরকার যদি এই কমিউনিকেশনটা চ্যানেলটা বন্ধ করে দেয়, তাহলে সরকারের যাবতীয় যে লেজিটিমেসি, সেটা কিন্তু বিরাট হুমকির মধ্যে পড়ে যাবে। কারণ আলটিমেটলি তো আমরা চাইবো ইনস্টিটিউশন ঠিক হলে, পলিটিক্যাল ইনস্টিটিউশন ঠিক হবে, এবং পার্টিগুলোর কাছে, রাজনৈতিক দলের মাধ্যমেই গণতন্ত্র সুসংহত হবে। সেখানে কিন্তু এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার সারা জীবনের জন্য থেকে যেতে পারে না। তাদেরকে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে রাখি নাই। তাদেরকেও কিন্তু সবসময় অ্যাকাউন্টেবল রাখার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। না, এই বন্দোবস্ত কথাটা অনেক বেশি শুনতেছি, এইটা এরা ক্ষমতা আসার পর আপনি তাদেরকে বলে দিলেন, আপনি বলে দিলেন চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য রাখি নাই।
না সেটা খুব ইন্টারেস্টিং, সেটা খুব ইন্টারেস্টিং, কিন্তু আপা একটা জিনিস তো আপনি দেখবেন যে ওরা তাহলে কি করবে 25, 26, 27-এর যে যারা আছে তারা কি এখন চাকরি করবে? তাদেরকে আপনি রাজনৈতিক দল করতে দিচ্ছেন না কিংস পার্টি কথা বললে, তারা আসলে এখন কি করবে? তারা তো একটা রাজনৈতিক দল করতে চায়, রাজনৈতিক একটা আত্মপ্রকাশ করতে চায়, এবং রাজনৈতিক আত্মপ্রকাশের মাধ্যমে তাদের এটা, কিন্তু তারা তো এটা করতে পারতেছে না, তারা ক্ষমতাও ছাড়তেছে না, রাজনৈতিক দলও করতেছে না, কি এক নাম দিয়ে সমন্বয়ক বলে বলে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। এটা কিরকম একটা অবস্থা? এটা নিয়ে আপনি একটু বলেন, আমি একটু নূরকেও জানতে চাইবো এটা 1 মিনিটে। হ্যাঁ, নূর নিশ্চয়ই ভালো বলতে পারবে, কিন্তু আমি জাস্ট একটা কথা বলে নূরের কাছে আপনি চলে যান। সেটা হচ্ছে যে আমি তো মনে করি ওদের রাজনৈতিক দল করা উচিত। নূর যেরকম একটা 2018 কোটা সংস্কার আন্দোলনের ভেতর থেকেই তো নূররা পার্টিটা তৈরি করেছে, সেরকম একইভাবে এরাও করতে পারে। তারপরে পরবর্তীতে রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নাই, কে কার সাথে কোয়ালিশন করবে, কে কার সাথে সম্পর্ক করবে, কার সাথে কার নেটওয়ার্ক হবে, এটা তো আমরা আজকে জানি না। কিন্তু ওরা যদি পার্টি আসলেই করতে চায়, they should go ahead and do it। মানে এটা নিয়ে এত কিছু না করে বরং পার্টিটা করে ফেলাই সকলের জন্য মঙ্গল, যদি করতে চায়। জনাব নূর, আপনি কি মনে করেন এই সম্পর্কে? অধ্যাপক নিত্যা বললেন যদি তারা করতে চায় তাহলে খুব দ্রুতই করে ফেলাটা ভালো হবে। আমাদের খুব সময় নাই, আপনি যদি একদম খুব সংক্ষেপে বলেন। না, রাজনীতিতে তরুণদের এগিয়ে আসা উচিত। আমাদের দীর্ঘদিনের যে পুরানো ধাঁচের রাজনীতি এবং বিশেষ করে অ্যানালগ জেনারেশনের রাজনীতি, এটা একটা কলুষিত রাজনীতি, দুর্নীতিগ্রস্ত রাজনীতি এবং বলা চলে পশ্চাৎপদ চিন্তা চেতনার রাজনীতি। সেই জায়গা থেকে এখন নতুন চিন্তা দরকার, নতুন নেতৃত্ব দরকার। তার জন্য যারা বর্তমানে আন্দোলন করেছে, এটা তো 2018 সালের ওই আন্দোলনের লিগ্যাসি, এবং আন্দোলনটা তো আমরাই শুরু করেছিলাম। স্টিল গত আন্দোলনে আমাদের প্ল্যান, পরিকল্পনা, অংশীদারিত্ব অনেক কিছু ছিল, আবার নতুন অনেকে যুক্ত হয়েছে, নতুন নেতা হয়েছে। তো আমি মনে করি প্ল্যাটফর্মে এটা করতে পারে, কিন্তু তারা একটু লুকোচুরি খেলছে, এইটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। ধরেন তারা যদি রাজনৈতিক দল করে তাহলে তাদের সরকার থেকে বেরিয়ে আসা উচিত, তাহলে মানুষের কাছে পপুলারিটি পাবে। কিন্তু সরকারের থেকে সরকারি সুযোগ সুবিধাও ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা কিংবা আপনার রাজনৈতিক প্ল্যাটফর্ম গুছানো, অনেক জায়গায় অনেককে পদায়ন করা, এটা কিন্তু মানুষ ভালোভাবে নিবে না। যার ফলে কিন্তু এই কিংস পার্টির আলোচনাটা আসছে। তো আমার মনে হয় যে কোনো একটা অপশন, বিশেষ করে ধরেন নাহিদ তো ডাকসুতে আমার সাথে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছে, অত্যন্ত মেধাবী এবং দূরদৃষ্টি সম্পন্ন ছেলে। আসিফ খুবই ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল, নেতৃত্বশীল পর্যায়ের এবং বিশেষ করে মেধাবী ছেলে। ধরেন এখন যে অন্যান্য যারা হাসনাত সার্জিস, ওরা তো অল্প সময়ে এই বলা চলে জুলাইয়ের এই 15 তারিখ থেকে 5ই আগস্ট, এই 15-20 দিনের আন্দোলনের লাইমলাইটে একটু পরিচিতি পেয়েছে। কিন্তু নাহিদ, আসিফ, এরকম আরো কয়েকজন আছে, আক্তার, ওরা একেবারে সেই 2018 সাল থেকে আমাদের সাথে আন্দোলন করেছে, কারণ ওদের অনেক ম্যাচুরিটি আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, সোশ্যাল পারসেপশন, অন্যান্য রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি, এটা মাথায় রাখতে হবে। রাজনৈতিক দলগুলো কিন্তু ভালোভাবে নিচ্ছে না যে তারা সরকারের থেকে আবার একটা এই পার্টি তৈরির জন্য আপনার কাজ করছে বা সুযোগ সুবিধা ভোগ করে। এইখান থেকে বের হয়ে আসে একদিকে সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং আমি সর্বশেষ এই কথাটুকু বলতে চাই, আপনার কথাবার্তাও কিছুটা আমি পরিষ্কার এর আগের পরে, মানে আপনি কিছুটা তাদের ওস্তাদ শ্রেণীর, তারা কি এখন আপনার কথাবার্তা শুনে নাকি আপনারা খুব বেশি পাত্রতা দেয় না? না, আলাপ আলোচনা হয় রাজনীতি করলে, যেমন একটা সম্পর্ক থাকলে ধরেন আপনি কথা সিদ্ধান্ত নাও শুনতে পারেন, কিন্তু আলাপ আলোচনা তো হয় সবসময়। তো এখন আমি যেটা বলতে চাই যে বিশেষ করে একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, যে সেটা হচ্ছে যে দেখেন বাংলাদেশের 53 বছরে খালেদ ভাই আপনি দেখেছেন, নিত্রা ম্যাডাম দেখেছে, এই রকমের একটা পরিবর্তনের সুযোগ এবং এইরকম একটা জাতীয় ঐক্য এবং সংহতির মতো সময় প্রতিষ্ঠা করার জায়গা আমরা কিন্তু পাই নাই। তো এখানে আমি যেটা বারবার বলছিলাম, এটা কিন্তু আমি না, এই ছাত্র নেতৃবৃন্দ এখন সেটার সেন্টারে। তো এই যে রাষ্ট্র সংস্কার আপনি যেটা বলছেন, পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট, এখন বিএনপি আসে না, জামাত আসে না, গণ অধিকার আসে না, নিত্রা ম্যাডামের নেতৃত্বের একটা দল হয়ে তারা ক্ষমতা, সেটা বলা যায় না। তবে রাজনীতিতে সামনে একটা বড় ধরনের মেরুকরণ ঘটবে, রাজনীতির একটা পরিবর্তন ঘটবে, এইটুকু আমি এই পারসেপশন থেকে বলতে পারি। সেই জায়গা থেকে আমার মনে হয় তারা কতটুকু সেই সংস্কারকে ধারণ করবে সেটা জনগণের মাধ্যমে তাদের উপরে চাপ তৈরি করা দরকার, এখন ফ্রেম তৈরি করে। সেক্ষেত্রে ছাত্র নেতৃবৃন্দ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখনকার যারা একটু ফর্মে আছে, বলতে গেলে যারা একটু অবস্থানের জায়গা থেকে আছে, তো তারা যদি স্পেসিফিক কোনো রাজনীতির দিকে চলে যায় তাহলে আবার আসলে সেই সার্বজনীন গ্রহণযোগ্যতা তাদের থাকতেছে না। সো এখন তাদের উপরে ডিপেন্ড করবে যে তারা আসলে কোন দিকে যেতে চায়। কি রাজনীতি অনেক সুযোগ আছে। আপনি কি এক লাইন বলবেন, আপনি ক্ষমতায় যাওয়া বা ক্ষমতার কাঠামোতে অংশগ্রহণ করা বা পরিবর্তনের রাজনীতি আসা, এটি আপনিও এটি দেখেন কিনা? আপনি খুব পজিটিভ মানুষ সারা জীবন, আপনি দেখেন কিনা এটি?
আমরা যখন শুরুতে ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে, তার একটা ছায়া সরকারের প্রস্তাব আমাদের ছিল, যে ছায়া সরকারটা হবে ছাত্র নেতৃত্ব যারা এই অভ্যুত্থানে মূল দায়িত্বটা পালন করেছে। তো সেইটার জায়গায় ওরা দুইজন আবার ভিতরে ঢুকে গেছে, কিন্তু বাকিরা বলতে চায় যে ওরা ছায়া সরকারেই আছে, বাকিরা মানে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা। তো ওদের একটা প্রশ্ন আমার কাছে ছিল যে তাহলে আমরা যারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদেরকে অ্যাকাউন্টেবল রাখবে কারা, আমাদের ছায়া সরকার কিভাবে হবে? তো আমার কথা হচ্ছে যে যদি এই প্রশ্নের উত্তরটা দিলে আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর হতে পারে, সেটা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই যদি একটি সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে, তাহলে সেই সংগঠনের সাংগঠনিক শক্তির মাধ্যমেই আসলে সংগঠনটি নিজেকে অ্যাকাউন্টেবল রাখবে, এবং সেই অ্যাকাউন্টেবিলিটি